Assalamu alaikum everyone. কি অবস্থা সবার, কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লাইভ ক্লাস। অ্যান্ড আজকে আমাদের রেগুলার যে প্রোগ্রাম আছে সেটারই একটা লাইভ ক্লাস নিয়ে আমরা সবাই চলে এসেছি। তো আমরা জানি যে এখন থেকে আমাদের এখানে অলমোস্ট লাইক 6 days লাইভ ক্লাস হবে যদি না কোনো প্রবলেম থাকে। সো সেই একটা লাইভ ক্লাস নিয়ে আমরা চলে এসেছি। অ্যান্ড আজকের ক্লাসে আমরা গতদিন যে ফ্রেজগুলো শিখেছিলাম তেমনই কিছু ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং ফ্রেজ নিয়ে আসলে আলোচনা করব। তো আজকে আমাদের টপিক হচ্ছে গতদিনের মতো স্পিকিং ফ্রেজেস। তো সেই ক্লাসটা আমরা সবাই অনেক এনজয় করেছিলাম, ফ্রেজগুলো খুব মজা করে শিখছিলাম আর সবার যদি এক্সাম্পল নিয়ে করছিলাম। তো আজকে আমরা আসলে তাই করবো। কিন্তু আমাদের লেসনটি শুরু করার আগে সবাইকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের লাইভটাকে অবশ্যই শেয়ার করে দিতে হবে। শেয়ার করে কমেন্ট সেকশনে লিখে দিবেন শেয়ার ডান, সো দ্যাট আমি বুঝতে পারি যে আপনারা কে কে লাইভটি শেয়ার করেছেন। আর অবশ্যই আমাদের যত ফ্রেন্ড আছে আমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন করতে হবে। Okay, so আমাদের এই দুইটা কাজ, first of all we will share the live and write done in the comment section, done or share done, so that I can understand you share the live. And number two, you have to mention your friends, okay? So just two tasks. And দেখি আমার সাথে কারা কারা আছেন। সেরিনা আক্তার, দেন দীপঙ্কর শীল আছেন, মহিউদ্দিন, শিমু, এমডি আকাশ, শরীফ, অর্ডিনারি পার্সন, এস এম জুয়েল, শরীফুল ইসলাম, আবু শাহিদ আছেন, তারপর হচ্ছে মিরাজ, অরণ্য, নাজনীন সুলতান, তারপর হচ্ছে জাহিদুল ইসলাম, নুরুন নবী, তানবীর, দুর্জয়, আবির, আলামিন, আর অনেকেই আছেন। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। সো এবার আপনাদের কাজটা তাহলে করে ফেলুন, লাইভটিকে শেয়ার করে আমাকে শেয়ার ডান লিখে দিন। আর অবশ্যই কী করতে হবে, আমাদের এইখানে আপনার সব ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে ফেলতে হবে। এই দুইটা টাস্ক। রেশমা বলেছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তো আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, যার যা আসসালামু আলাইকুম জানিয়েছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো চলুন তাহলে আমরা আমাদের লেসনটি শুরু করে ফেলি নাকি? অনেকক্ষণ হয়ে গিয়েছে না? অনেকক্ষণ হয়নি, মাত্রই ক্লাসটা শুরু করেছে, সো অনেকক্ষণ হয়নি। আচ্ছা, তো আজকে আমরা কি বললাম, আমরা কি নিয়ে আলোচনা করবো? আমরা গতদিন যে ফ্রেজেসগুলো শিখছিলাম তেমনই আমরা ইন্টারেস্টিং ফ্রেজ, স্পিকিং ফ্রেজেস, তার মানে এই ফ্রেজগুলোকে আমরা যদি আমরা স্পোকেন ইংলিশে ইউজ করি, দেন আওয়ার ইংলিশ উইল বি মাচ মোর বেটার, ফ্লুয়েন্ট অ্যান্ড স্মার্টার অ্যাজ ওয়েল। সো আমরা সেই কাজটাই করবো। চলুন তাহলে আমরা শুরু করি। আজকে প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সবার সাথে তাল মেলানো। তো এরকম আমরা বলি যে সবার সাথে তাল মিলিও না, বা সবাই যেখানে যাবে সেখানে তুমি কেন যাবে, তার মানে সোজা কথায় সবার সাথে চলা। তো এই সবার সাথে তাল মেলানো a common phrase in Bengali, এটাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি? সবার সাথে তাল মেলানো। এটা দিয়ে আমরা শুরু করছি, সবার সাথে তাল মেলানো। সো আমরা যদি কাউকে কোনো একটা কথাই বলতে চাই সবার সাথে তাল মেলানো, তখন আমরা কি বলতে পারি? সাবিয়া আহমেদ আছে, বলেছেন হ্যালো ম্যাম, হাউ আর ইউ? আই এম ফ্রম ইন্ডিয়া, ত্রিপুরা। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং সাবিয়া আহমেদ। আই হোপ দ্যাট আপনি আমাদের লাইভটিকে শেয়ার করে দিবেন আর আপনার ফ্রেন্ডদেরকে মেনশন করে এখানে নিয়ে আসবেন। আচ্ছা, তো আমরা তাহলে যেটা দেখছিলাম সেটা কি? সবার সাথে তাল মেলানো। সো সবার সাথে যদি তাল মিলাই তাহলে এটার জন্য আমরা যে ফ্রেজটিকে ব্যবহার করবো সেটা হচ্ছে জাম্প অন দি ব্যান্ড ওয়াগন। কি ইউজ করবো? জাম্প অন দি ব্যান্ড ওয়াগন। চলো তাহলে একটু আমরা সবাই এটা লিখে ফেলি, সবার সাথে তাল মেলানো। এটাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি? জাম্প অন দি ব্যান্ড ওয়াগন। তাহলে সবার সাথে তাল মেলানো, জাম্প অন দি ব্যান্ড ওয়াগন। ঠিক আছে, সবাই কমেন্ট সেকশনে লিখে দিই। এমডি সরকার বলেছেন, শাকের এমডি শাকের বলেছেন শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে রেজা বলেছেন শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং দ্য লাইভ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো তাহলে আমরা আজকে প্রথমেই কি শিখে নিলাম? সবার সাথে তাল মেলানো। এটাকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি জাম্প অন দি ব্যান্ড ওয়াগন। এবার আমরা যদি বলি যে সবার সাথে তাল না মেলানোই ভালো, সবার সাথে তাল না মেলানোই ভালো, তাহলে এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি? এই ফ্রেজটা ইউজ করে আমরা বলতে পারি ইটস বেটার নট টু জাম্প অন দি ব্যান্ড ওয়াগন। তার মানে কি? সবার সাথে তাল মিলিয়ে চলা ভালো না।
it's better not to jump on the bandwagon. আচ্ছা, আমাদেরকে আব্দুল লতিফ বলেছে আজকে না গ্রামার ক্লাস ছিল, আজকে তো আগে গ্রামার ক্লাস ছিল, সো আমি তো সেটা নিয়েই চলে এসেছি। আমি কি ভুল টাইমে চলে আসলাম? আমার তো মনে হয় অ্যাজ ইউজুয়াল আজকে ক্লাসটা আমার ছিল, কালকে গ্রামার ক্লাস আছে, সো আমি অ্যাকচুয়ালি কনফিউজ। অ্যান্ড আকাশ বলেছেন শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। নুরুদ্দিন ভাই বলেছেন শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবার ধরুন আমি বলতে চাচ্ছি যে আমি জানি সে সবার সাথে তাল মেলাবে, আমি জানি সে সবার সাথে তাল মেলাবে, তাহলে আমরা বলতে পারি আই নো হি উইল জাম্প on the bandwagon. I know he will jump on the bandwagon. So তাহলে আমরা শিখলাম সবার আগে যে আমরা যদি বলতে চাই সবার সাথে তাল মেলানো দিয়ে কোনো একটা কিছু, তাহলে এটার জন্য আমরা যে ফ্রেজটা ব্যবহার করব সেটা হচ্ছে জাম্প অন দি bandwagon. ওকে, সো আই গেস এটা আমরা সবাই শিখে ফেলেছি। এবার তাহলে চলুন আমরা নতুন একটা ফ্রেজে চলে যাই। আই নো বাংলা হাতের লেখা ভালো না, অ্যান্ড এটা তো আমি নিজেই বলি সবসময় যে খুবই বাজে লেখা, বুঝতে পারলেই হলো, লেখা দিয়ে কিছু হবে না, বুঝতে পারলেই হলো, ঠিক আছে? আচ্ছা চলুন এবার আমরা আরেকটা ফ্রেজ শিখি। সো এই সবগুলো স্পিকিং ফ্রেজেস আমরা অবশ্যই আমাদের খাতায় মুদ্রণ করে রাখবো, যাতে করে আমরা এদেরকে কখনো ভুলে না যাই, আর আমরা এই ক্লাসটা বাদেও পরবর্তীতে যেন আমরা এগুলোকে প্র্যাকটিস করতে পারি, ঠিক আছে? আল মাহমুদ বলেছেন আই শেয়ার দ্য ক্লাস উইথ মাই ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ। নাজমুল হোসেন বলেছেন শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং দ্য লাইভ। আচ্ছা ঠিক আছে, এবার চলুন আমরা আরেকটা ফ্রেজ দেখি। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা এরকম অনেক সময় বলি যে আমার কথাটা বিশ্বাস করো। কি বলি? আমার কথা বিশ্বাস করো। বা আমরা এরকম বলতে পারি যে আমার কথা মনে রেখো, আমার কথা বিশ্বাস করো, মনে রেখো এটাই হবে, আমি বলে দিচ্ছি। এরকম কথা যে আমরা বলি সেগুলোর জন্য আমরা কি ইউজ করতে পারি? যদি আমরা এরকম বলতে চাই যে মনে রেখো এটাই হবে, বা আমার কথা বিশ্বাস করো, এই ধরনের কথা। এগুলোর জন্য আমরা যে ফ্রেজটা ব্যবহার করতে পারি, খুবই চমৎকার একটা ফ্রেজ আছে যদিও, সেটা হচ্ছে মার্ক মাই ওয়ার্ডস। কি ইউজ করতে পারি আমরা এটার জন্য? আমরা ইউজ করতে পারি মার্ক মাই ওয়ার্ডস। তার মানে কি? এটা মানে হচ্ছে মনে রেখো এটাই হবে, অথবা আমি বলে দিচ্ছি এটাই হবে, অথবা আমার কথা বিশ্বাস করো। এই ধরনের যদি আমরা কিছু বলতে চাই তখন আমরা এটা বলতে পারি মার্ক মাই ওয়ার্ডস। মুন্নি আক্তার বলেছেন শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। সিজন মাহমুদ বলেছেন আপু আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য লাইভ। আচ্ছা, আমাদের কি জয়নাল আবেদিন বলেছেন আম ফ্রম কক্সবাজার, ম্যাম প্লিজ স্পিক ইন ইংলিশ, আই মিন টেক দ্য ক্লাস ইন ইংলিশ। সো আই ক্যান ডু দ্যাট, বাট আমাদের সবসময় রিকোয়েস্ট থাকে যেন আমরা ওভারঅল ইংলিশে না নিই, বিকজ উই আর হিয়ার টু লার্ন ইংলিশ, অ্যান্ড ইফ উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট প্রপারলি, হাউ উইল বি এবল টু ইউজ দিস ফ্রেজেস অর এনিথিং দ্যাট উই লার্ন ইন দ্য ক্লাস। ওকে, সো আমাদেরকে শাহানা সাথে বলেছে ইটস বেটার নট টু জাম্প অন দ্য ব্যান্ডওয়াগন। আচ্ছা, আপনি একটু আগেরটা বলেছেন তাই না? আমাদেরকে জুবাইরুল হক বলেছেন THE এটাকে অনেকে অনেক সময় বিভিন্ন রকম প্রোনাউন্স করে, তো এটা কখন দা হবে কখন দি হবে? আচ্ছা ঠিক আছে, আপনি বলতে চাচ্ছেন যে THED এটা কখন দা হবে কখন দি হবে। সো এটা বেসিক্যালি ডিপেন্ড করছে যে THE এটার পরের ওয়ার্ডটা আমাদের ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে নাকি কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে। সো যদি ভাওয়েল হয় তাহলে আমরা এক ধরনের সাউন্ড ইউজ করি, কনসোনেন্ট হলে আমরা আরেকটা ইউজ করি। তো এটা মনে রাখার জন্য একটা শর্টকাট অনেক প্রচলিত টেকনিক আছে, সেটা হয়তো আমরা অনেকেই জানি। সেই টেকনিকটা কি? সেটা হচ্ছে আমরা এরকম বলি দাদির সিবি। কি বলি? দাদির সিবি। তার মানে যদি কনসোনেন্ট দিয়ে কিছু থাকে তখন এটার উচ্চারণ হয় দা, আর যদি ভাওয়েল দিয়ে কিছু থাকে তখন এটার উচ্চারণ হয় দি। তার মানে কনসোনেন্ট হলে আমরা কি ইউজ করব? তখন আমরা ইউজ করি দা, আর ভাওয়েল হলে আমরা ইউজ করি হচ্ছে দি। সো THE এটা উচ্চারণ কখন কিরকম হবে এটা ডিপেন্ড করছে আমাদের পরবর্তী ওয়ার্ডটা কি কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে নাকি ভাওয়েল দিয়ে। কনসোনেন্ট দিয়ে শুরু হলে আমরা এটাকে বলবো দা, আর যদি আমাদের বি দিয়ে শুরু হয়, ভাওয়েল দিয়ে শুরু হয়, তখন আমরা বলবো দি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেট্রিক। আচ্ছা, আমরা যেটাতে ছিলাম সেটাতে ব্যাক করি। সিম্বল চলে আসছে আমাদের সাথে।
আচ্ছা, সিম্পলের কথা অনেকজন জিজ্ঞেস করে যে সিম্বার কি অবস্থা, সিম্বা কেমন আছে। তো এখন এখানে চলে আসছে চেয়ারের উপর বসে বসে ঘুমাবে। আচ্ছা, তো এবার দেখুন আমরা মার্ক মাই ওয়ার্ডস দিয়ে কয়েকটা সেন্টেন্স বানাই। যেমন আমরা অনেক সময় এরকম বলি যে আমার কথা মিলিয়ে নিও, একদিন এগুলো এগুলো হবে। সো এরকম কিছু বলতে চাই না, আমরা ইউজ করব হচ্ছে মার্ক মাই ওয়ার্ডস ওয়ান ডে। এরপর এই একদিন কি হবে যেটা আপনি বলতে চাচ্ছেন সেটা আপনি এই ড্যাশের জায়গায় বলে দিতে পারেন। ঠিক আছে, মার্ক মাই ওয়ার্ডস ওয়ান ডে ড্যাশ। আবার ধরুন আমরা বলতে চাচ্ছি যে একদিন সে জীবনে সাকসেসফুল হবে, আমার কথাটা মনে রেখো বা আমার কথাটা বিশ্বাস করো। তো সেরকম হলে আমরা বলতে পারি যে মার্ক মাই ওয়ার্ডস she will be successful one day. কি বললাম? মার্ক মাই ওয়ার্ডস she will be successful one day. তার মানে আমরা যদি এরকম কিছু বলতে চাই যে আমার কথাটা মনে রেখো, আমার কথা বিশ্বাস করবো, বিশ্বাস করো বা মনে রেখো এটাই হবে, এ ধরনের কথা বলার সময় আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে মার্ক মাই ওয়ার্ডস। ঠিক আছে, মার্ক মাই ওয়ার্ডস। তাহলে সবাই আমরা মার্ক মাই ওয়ার্ডসটা কমেন্ট সেকশনে লিখে ফেলি, সো দ্যাট এটা দেখার সাথে সাথে লিখলে আমাদের একটু ভালো মনে থাকে। আর যেটা করবো তা হচ্ছে মার্ক মাই ওয়ার্ডস দিয়ে আপনিও নিজের মতো করে একটা সেন্টেন্স বানিয়ে ফেলুন। যেহেতু আমি এখানে দুটো সেন্টেন্স লিখেছি, I hope it will be easy for you to make the examples right now. So let's wipe it out and let's move on to our next phrase. Let's see এখন আমাদের জন্য কি আছে। আমাদেরকে অগি বলেছেন আপা I'm interested person for this classes. Thank you so much, it's really great. ওকে, সো চলো তাহলে এখন আমরা আমাদের আরেকটা নতুন ফ্রেজ দেখি। তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ব্যর্থতার হাতছানি। কি? ব্যর্থতার হাতছানি। তো ফ্রেজটা শুনে একটু ডিফিকাল্ট মনে হচ্ছে যে ব্যর্থতার হাতছানি, এটার ইংরেজি কি হতে পারে। বেসিক্যালি এখানে যে ফ্রেজটা আছে এটা হচ্ছে অনেক মজার একটা ফ্রেজ। চলুন আমরা একটু দেখি, বাংলাতে একটু ফার্স্ট লিখে নেই, ব্যর্থতার হাতছানি। কি বলেছি? ব্যর্থতার হাতছানি। সো এটাকে আমরা যে ফ্রেজটা দিয়ে বলতে পারি সেটা হচ্ছে কিস অফ ডেথ। কি? কিস অফ ডেথ। কিস অফ ডেথ। সো কিস অফ ডেথের একদমই যে বাংলা মিনিং আসলে সেটার সাথে আমরা এটাকে কম্পেয়ার করতে পারি না, বাট আমরা যদি ব্যর্থতার হাতছানি নিয়ে কিছু বলতেছি তখন আমরা এই ফ্রেজটা ইউজ করবো, বিকজ এটা লিটারাল মিনিং থেকে একটা অন্য একটা মিনিংই কিন্তু প্রকাশ করে। কিস অফ ডেথ। যদি আমি বলতে চাই যে এটা ব্যর্থতার হাতছানি ছাড়া আর কিছুই না, এটা ব্যর্থতার হাতছানি ছাড়া আর কিছুই না, তখন আমি বলতে পারি ইট ইজ নাথিং বাট আ কিস অফ ডেথ। ইট ইজ নাথিং বাট আ কিস অফ ডেথ। তো অনেকে আবার অনেক হতাশ হয়, অনেক লাইক স্যাড থাকে, আর তারা বলে যে আমার জীবনে যা আছে সবই ব্যর্থতার হাতছানি বা কোনো সফলতার মুখ দেখতে পায় না, এরকম বলে। তো সেই ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটাকে কিভাবে বলতে পারি ইংরেজিতে দেখি বলুন। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে এই কিস অফ ডেথ দিয়ে বলতে পারি যে অল আই গেট ইজ কিস অফ ডেথ। অল আই গেট ইজ কিস অফ ডেথ। সো তাহলে ব্যর্থতার হাতছানি এটার জন্য আমরা যে ফ্রেজটাকে ব্যবহার করতে পারি সেটা কি? সেটা হচ্ছে কিস অফ death. And in sentences we can use it like it is nothing but a kiss of death. All I get is kiss of death. So let's have a look at some comments. দেখি আমাদের কি অবস্থা। আচ্ছা, রাকিন বলেছেন love from box line 3rd floor. Okay. আমাদেরকে শাদি বলেছেন I'm from টঙ্গী। স্বাধীন, আচ্ছা স্বাধীন, আমি স্বাধী পড়লাম কেন, স্বাধীন। আচ্ছা, তারপর হচ্ছে রোজামণি বলেছেন I'm from কুমিল্লা। মুনিয়াত্তা বলেছেন মার্ক মাই ওয়ার্ডস। আছে এটা আমরা একটু আগে দেখছিলাম। মিজানুর রহমান আপনি এখন এটাই বললেন কিস অফ ডেথ। সো হোয়াটস দ্য মিনিং অফ কিস অফ ডেথ? It actually means that someone is not being successful in any task and they are being failed gradually one after another. Consequently, in that case আমরা বলতে পারি kiss of death, যেটার বাংলাতে কি? ব্যর্থতার হাতছানি। আমাদেরকে জিয়ারুল হক বলেছেন love from India. Can I buy your spoken English book? I'm not comfortable in English. I know
partially. What should I do? Okay. So basically, first of all, আমি এখনো কোনো স্পোকেন ইংলিশে বই লিখি নাই, but I'm trying to write one, so it will take some time, and I don't know কতদিনের মধ্যে হবে, হতে পারে 2 মাসের মধ্যে, হতে পারে 3 মাস 5 মাসের মধ্যে হতে পারে, but I'll try to write it as soon as possible, as soon as I can. So অবশ্যই একটু অপেক্ষা করতে হবে এটার জন্য। যখন ফিনিশড হয়ে যাবে তখন আমি আপনাদের সবাইকে অবশ্যই জানিয়ে দিব, আর আপনারা তখন সব জায়গা থেকে বইটা ইনশাআল্লাহ কালেক্ট করতে পারবেন। So writing a book is really a like hard task, because এটার জন্য আমাদেরকে দেখা যায় যে অনেক মানে সব কিছুকে সুন্দর করে অ্যানালাইসিস করা লাগে, কীভাবে অডিয়েন্সরা ভালো করে বুঝতে পারবে সেটার জন্য অনেক চিন্তা ভাবনা করা লাগে। একদম সহজভাবে ভাষায় কিন্তু লেখা লাগে, সো দ্যাট যারা একদম বিগিনার আছে তারা যেন এগুলোকে ভালো করে বুঝতে পারে। সো বিগিনারদের জন্য অবশ্যই লিখবো, এটা অ্যাডভান্স লেভেলের বই হবে না, একদমই যারা কিছুই কথা বলতে পারে না ইংরেজিতে, যারা শিখতে চায়, সো কীভাবে তারা শিখতে পারে, কীভাবে নিজে প্র্যাকটিস করতে পারে প্যাটার্নগুলো দেখে, ইনশাআল্লাহ সেরকম পারফেক্ট একটা বই আনার ট্রাই করবো। বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু এখন অনারেবল ইংলিশ 5.0 চলছে, তার মানে আমাদের স্পোকেন ইংলিশের পঞ্চম যে ব্যাচ আছে সেই পঞ্চম ব্যাচে কিন্তু ভর্তি চলছে। সো অবশ্যই আপনি যদি আমাদের স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি হয়ে যেতে চান, এখন ভর্তি হয়ে যেতে পারেন। আমাদের আর জাস্ট কিছুদিন ভর্তি চলবে, 15 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে। সো কীভাবে আমরা কোর্সে ভর্তি হতে পারি সেটা জানতে চাইলে আপনি আমাদের পেজে মেসেজ দিতে পারেন, অথবা আমি একটা নাম্বার দিচ্ছি 017-980-49025, এই নাম্বারে কল করতে পারেন। এটা আমাদের হেল্পলাইন নাম্বার, এই নাম্বারে কল করে আপনি আমাদের সাথে কথা বলতে পারেন ইন ডিটেলসে, তারপর আপনার সব কিছু জেনে আপনি ভর্তি হতে পারেন। আর অবশ্যই কেউ যদি কোনো আইডি থেকে আপনাকে নক দেয় যে আমাকে টাকা দিলে আমি আপনাকে গ্রুপে জয়েন করাবো, ভর্তি করাবো, তাহলে অবশ্যই ওখানে কোনো টাকা দেবেন না, কাজ রিসেন্টলি দেখা যাচ্ছে এরকম 5-6টি ইনসিডেন্ট ঘটেছে যেখানে একজন ওয়েজেনের টিম নামে ইন্ডিয়া থেকে একটা ফেক আইডি খুলেছে, আর সে মানুষকে এইভাবে দেখা যায় যে যারা কমেন্ট করে যে কোর্সে ভর্তি হতে চায় তাদেরকে ইনবক্স করতো যে আমি আপনাকে গ্রুপে জয়েন করাবো, আপনি এখানে টাকা নেন। সো তখন কি হয়েছে, ওটা কিন্তু ফেক নাম্বার, তো ওখানে যারা টাকা দিয়েছে তাদের কিন্তু টাকাটা লস হয়ে গিয়েছে, ঠিক আছে? সো এরকম করা যাবে না, অবশ্যই অবশ্যই আমাদের হেল্পলাইনে ফোন দিবেন, অথবা আমাদের এই যে পেজটা থেকে লাইভ হচ্ছে এই পেজে আপনি শুধুমাত্র মেসেজ দিবেন। এই দুটো হচ্ছে একদম টোটালি অথেন্টিক, কোনো আইডি না কিছু না, সোজা কথা এই পেজ অথবা এই হেল্পলাইন নাম্বার, এই দুটাতে সবসময় যোগাযোগ করবেন। আচ্ছা ঠিক আছে, চলুন আমরা এবার আমাদের আরেকটা ফ্রেজ দেখি। সো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভেঙচি কাটা। ভেঙচি কাটা বা আরো ফানি ওয়েতে বললে বলা যায় হচ্ছে ভেঙ্গানো। এরকম বলে না যে তুমি মুখ ভেঙ্গাচ্ছ কেন, সে আমাকে মুখ ভেঙিয়েছে, ভেঙচি কেটেছে, ব্যঙ্গ করেছে। তো এই ভেঙচি কাটা, ব্যঙ্গ করা, মুখ ভেঙ্গানো, যাই বলি না কেন, এগুলোর জন্য কিন্তু একটা মজার ফ্রেজ আছে। সেই ফ্রেজটা কি? ফ্রেজটা হচ্ছে মেক আ ফেস। কি বলা হয়? মেক আ ফেস। মেক আ ফেস, মেক আ ফেস মানে কি? ভেঙচি কাটা। যেমন ধরুন আমি যদি বলি তুমি কেন ভেঙচি কেটেছো, তুমি কেন ভেঙচি কেটেছো, তাহলে এটাকে আমি ইংরেজিতে কি বলতে পারি? Why did you make a face? Why did you make a face? তুমি কেন ভেঙচি কেটেছো? Why did you make a face? আবার এরকম আমরা অনেক সময় বলি তোমার কত বড় সাহস তুমি আমাকে ভেঙচি কেটেছো, তোমার কত বড় সাহস তুমি আমাকে ভেঙচি কেটেছো। তো এটাকে আমরা কি বলতে পারি? How dare you to make a face? How dare you to make a face? So তাহলে ভেঙচি কাটা, ভেঙ্গানো, ব্যঙ্গ করা, এগুলোর জন্য আমরা ইউজ করতে পারি make a face, and in sentences we can use it like why did you make a face? তুমি কেন ভেঙচি কেটেছো? How dare you to make a face? তোমার কত বড় সাহস তুমি ভেঙচি কেটেছো। ঠিক আছে, তাহলে আমরা সবাই এটাকে অবশ্যই একটু কমেন্ট সেকশনে লিখে পাঠিয়ে দিই। এখন আমরা যেটা দেখলাম সেটা কি? সেটা হচ্ছে ভেঙচি কাটা। ঠিক আছে, ভেঙচি কাটা এটাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি? মেক আ ফেস। কি বলবো? মেক আ ফেস। আচ্ছা, দীপু হোসেন বলেছেন গিভ ডিটেলস। সো স্পোকেন ইংলিশ কোর্সে ডিটেলস বলতে গেলে আমি একটু শর্টকাটে বলে দিই, আর বাকিটা আপনি এই হেল্পলাইনে কল করতে পারেন বা আমাদের পেজে মেসেজ করতে পারেন, সেখানে আপনাকে সব বলে দেওয়া হবে। আমাদের এই কোর্সটা হচ্ছে 4 মাসের কোর্স, যেখানে হচ্ছে আমরা 30টা ক্লাস পাবো, আর এখানে আমাদের 5টা এক্সাম আছে। এখানে আমাদের অনেকগুলো, প্রায় 10টারও বেশি কমিউনিকেটিভ ক্লাস আছে। তার মানে যেই ক্লাসগুলোতে আমরা কোনো থিওরি পড়ি না, সেই ক্লাসগুলোতে শুধুমাত্র আমরা স্পিকিং প্র্যাকটিস করি একে অন্যের সাথে। তার মানে যত স্টুডেন্ট আছে তারা আমার বা লিমন স্যার যেদিন যার ক্লাস থাকবে তাদের সাথে স্পিকিং প্র্যাকটিস করি। তো এই কমিউনিকেটিভ ক্লাসগুলো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, বিকজ স্পোকেন ইংলিশ তো আলটিমেটলি একটা প্র্যাকটিক্যাল পার্ট।
আপনাকে এখানে কথা বলতেই হবে। সো প্র্যাকটিসটা যেন হয় এটা এনশিওর করার জন্য কিন্তু আমাদের এই কমিউনিকেটিভ ক্লাসেসগুলো আছে। এছাড়া এখানে ভিডিও মেকিং টাস্ক আছে, হোমওয়ার্ক আছে, আরও অনেক সুযোগ সুবিধা আছে। সো এই সব কিছু পাবেন আপনি আমাদের অনারেবল ইংলিশ 5.0 স্পোকেন ইংলিশ কোর্সে, যেটা আমাদের পঞ্চম ব্যাচ। ঠিক আছে, ভর্তি হতে চাইলে আপনি আমাদেরকে এই নাম্বারে কল করতে পারেন, অথবা আমাদের পেজে মেসেজ দিতে পারেন, বা আমাদের পেজে অনেকগুলো পোস্ট করা আছে, একদম ফার্স্টের পোস্টে গেলেই আপনি ডিটেলস পেয়ে যাবেন। চলুন এবার আমরা সেকেন্ড আরেকটা একটু দেখে নিই। একমাত্র আমরা যেটা শিখলাম সেটা কি, ভেঙচি কাটা। এটাকে আমরা ইংরেজিতে কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে মেক আ ফিক্স। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লাইক আমরা এরকম অনেক সময় বলি তথ্য ও উপাত্ত। কি বলি, তথ্য ও উপাত্ত বা ইনফরমেশন। এই ধরনের কিছু যদি আমরা বলতে চাই তখন আমরা কি ফ্রেজ ইউজ করতে পারি, বা তথ্য ও পরিসংখ্যান যদি বলি। ঠিক আছে, তথ্য ও পরিসংখ্যান। আমরা এরকম বলি যে আমাদের প্রজেক্টে অনেক তথ্য ও পরিসংখ্যান দেখানো আছে, বা তোমার প্রেজেন্টেশনটা তুমি তথ্য ও পরিসংখ্যান দিয়ে বানাও, বা তুমি যা বলতে চাও সেখানে তথ্য ও পরিসংখ্যান প্রেজেন্ট করো। তো এই ধরনের কথা যদি বলা হয় তাহলে এই তথ্য ও পরিসংখ্যানের জন্য আমরা কি ইউজ করতে পারি, আমরা এটার জন্য ইউজ করতে পারি ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স। কি ইউজ করতে পারি, ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স। তাহলে তথ্য ও পরিসংখ্যান, ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স। আমি যদি বলতে চাই আমি আমার প্রেজেন্টেশনটা তথ্য আর পরিসংখ্যান দিয়ে বানিয়েছি বা প্রিপেয়ার করেছি, তাহলে আমি এটাকে ইংরেজিতে কি বলতে পারি, I have prepared my presentation with facts and figures. এবার আমি ধরুন বলতে চাচ্ছি তোমার তথ্য পরিসংখ্যানগুলো তোমাকে প্রমাণ করতে হবে। You have to prove your facts and figures. You have to prove your facts and figures. ঠিক আছে, facts and figure লিখেছি, আজটা বানিয়েছি facts and figures. So this is our main phrase. তথ্য ও পরিসংখ্যান যদি আমরা বোঝাতে চাই, এটা তো আমরা অনেক কথা ইউজ করি, তাই না? বেসিক্যালি যখন আপনি কোনো একজন স্টুডেন্ট, বা আপনি যদি একজন বিজনেসম্যান হয়ে থাকেন, আপনি যদি কোনো একটা জব সেক্টর থাকেন, তাহলে তো এটা আপনার জন্য খুব কমন একটা ফ্রেজ, ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স, যেটা আপনাকে প্রতিনিয়ত ইউজই করতে হয়। সো এটা দিয়ে আমরা এইভাবে সেন্টেন্স বানাতে পারি, I have prepared my presentation with facts and figures. You have to prove your facts and figures. That's it. তাহলে আই হোপ এটা আমরা সবাই বুঝতে পেরেছি। সো দেখি আমি কতক্ষণ ক্লাস নিয়েছি। আচ্ছা, খুব লেন্থি ক্লাস নেওয়া যাবে না, 30 মিনিটস আই গেস ক্লাস নেব। আমাদের সাইফুল ইসলাম বলেছেন অনারেবল ইংলিশের ক্লাস শুরু হবে দিনের কোন সময়? আমাদের কোর্সের ক্লাসগুলো রাত 8টা বাজে হয়ে থাকে। সো এটার ক্লাসও আমাদের রাত 8টা বাজেই হবে। আমাদের ক্লাস হবে শুক্রবার এবং মঙ্গলবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত। So that basically depends on the topic. If the topic is generally small or shorter, in that case আমাদের like 1.5 hours, 1 hours এর মতো টাইম লাগে, but the class will always start from 8 p.m. ঠিক আছে, চলুন এবার আমরা তাহলে আমাদের আর একটা ফ্রেজ একটু দেখে নিই। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে দক্ষ ব্যক্তি। যদি আমরা বলতে চাই যে কোনো একজন ব্যক্তি সে স্পেসিফিক কোনো একটা কাজে অনেক দক্ষ, তখন আমরা কি বলি যে সেই ক্ষেত্রে একটা দক্ষ ব্যক্তি, তাই না? তো এই যে দক্ষ ব্যক্তি আসছে, দক্ষ ব্যক্তি, এর জন্য আমরা ইউজ করতে পারি ক্র্যাকার জ্যাক। কি বলতে পারি? ক্র্যাকার জ্যাক। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্র্যাকার জ্যাক? ক্র্যাকার জ্যাক মানে হচ্ছে একজন দক্ষ ব্যক্তি। ফর এক্সাম্পল, আমি যদি বলতে চাই যে সে কম্পিউটিংয়ে অনেক দক্ষ, কম্পিউটিংয়ে সে অনেক দক্ষ একজন মানুষ, তখন আমি কি বলতে পারি? আমি বলতে পারি হি ইজ আ ক্র্যাকার জ্যাক ইন কম্পিউটিং। হি ইজ আ ক্র্যাকার জ্যাক ইন কম্পিউটিং। সো এখানে আমাদের মেইন ফ্রেজ কি? মেইন ফ্রেজটা হচ্ছে ক্র্যাকার জ্যাক। হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্র্যাকার জ্যাক? ক্র্যাকার জ্যাক মানে হচ্ছে একজন দক্ষ ব্যক্তি। যদি আমি এরকমভাবে বলতে চাই যে আমি রান্নাবান্নায় অনেক দক্ষ, আমি রান্নাবান্নায় অনেক দক্ষ একজন মানুষ, তখন আমি কি বলতে পারি? আই অ্যাম আ
crackerjack in cooking. I am a crackerjack in cooking. So here the main phrase is crackerjack, যার মানে কি কোন একটা কাজে কেউ অনেক দক্ষ। তো এই দক্ষ মানুষের কথা বোঝাতে আমরা কি ইউজ করতে পারি? আমরা ইউজ করতে পারি crackerjack। এবার আমরা আরেকটা ফ্রেজ একটু দেখে নিই শর্টকাটে, সেটা হচ্ছে চুপ থাকো। আমরা এরকম বলি যে চুপ থাকো, কথা বলো না বেশি। সো এই চুপ থাকোকে জেনারেলি আমরা বলি স্টপ, প্লিজ স্টপ, শাট আপ। বাট এটাকে আমরা একটা ডেফিনিট ফ্রেজ দিয়েও ইউজ করতে পারি। সেই ফ্রেজটা কি চলুন একটু আমরা দেখে নিই। চুপ থাকো, এই চুপ থাকার জন্য আমরা ইউজ করতে পারি bite your tongue। এটাকে অনেকে আবার এভাবে উচ্চারণ করে টঙ্গু, টাঙ্গুই। তো যাই বলি টঙ্গু টাঙ্গু, এটা কিন্তু আসলে ঠিক না, এটা হচ্ছে tongue। ঠিক আছে, tongue, this is pronounced like tongue। ঠিক আছে, এবার ঠ্যাংও বলবো না, tongue। so bite your tongue, bite your tongue। এখানে একটা প্রোনাউন্সিয়েশনের ট্রিক আমরা দেখতে পাই। জেনারেলি লাইক কোনো একটা ওয়ার্ডের শেষে যদি টি এর মতো সাউন্ড থাকে, পরবর্তী ওয়ার্ডে যদি ইউ থাকে, তখন সেখানে আমরা চাপ সাউন্ড পাই। তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি বাইট ইউর টাং। ঠিক আছে, বাইট ইউর, বাইট ইউর, বাইট ইউর, বাইট ইউর। সো এটা লাইক একটা অ্যাডভান্স ফ্রেজ। যদি আপনি একদম নিউ হয়ে থাকেন অ্যাসিমিলেশনের সাথে, তাহলে এখন এটা অ্যাপ্লাই করার দরকার নেই। প্রথমে সহজ অ্যাসিমিলেশনগুলো শিখতে হবে, তারপর আমরা ওয়ান বাই ওয়ান এই কঠিনগুলো দেখতে পারি। সো ওয়েল, তাহলে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে চুপ থাকো, বাইট ইউর টাং। সো আমি যদি বলতে চাই যে মাঝে মাঝে চুপ থাকতে হবে, মাঝে মাঝে তোমাকে চুপ থাকতে হবে, তো সেটাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি? আমরা বলতে পারি sometimes you have to bite your tongue. Sometimes you have to bite your tongue. So bite your, it's actually the assimilated sound. You can also say bite your tongue. তারপর আমরা আর কি বলতে পারি? এরকম bite your tongue দিয়ে আমরা কি বলতে পারি? যেমন আমরা বলতে পারি যে চুপ থাকো আর মনোযোগ দিয়ে শোনো। কি বলতে পারি? চুপ থাকো এবং মনোযোগ দিয়ে শোনো। আমাদেরকে তাওহিদ হাসান বলেছেন zip your lips. Yeah, you can also use that. Zip your lips টা ইউজ করা যায়, সেটা আরেকটা ফ্রেজ, একদমই সিমিলার ফ্রেজ। Like you can say zip your lips. Same thing. Zip your lips, bite your tongue, same thing. Okay. সো আমরা কি বলছিলাম যেন, আমরা কি বলেছিলাম এক্সাম্পলটা, যে চুপ করে থাকো এবং মনোযোগ দিয়ে শোনো, তাই না? সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি bite your tongue and listen carefully. Bite your tongue and listen carefully, তার মানে কি চুপ থাকো এবং মনোযোগ দিয়ে শোনো। সো ওয়েল, আজকে আমরা এই কয়টা ফ্রেজই দেখব, আর বেশি লেন্থি করব না, because I have an examination tomorrow and I have to take the preparation now, so I won't be able to take a longer class. Okay, তো যেটা হ্যাঁ কুকুর ডাকে, এটা তো অ্যাজ ইউজুয়াল প্রতি লাইভ ক্লাসেই ডাকে, কাজ আমাদের এখানে এত কুকুর বাহিরে, তো ওই কুকুরগুলো অলওয়েজ ডাকাডাকি করে। ম্যাক্সিমাম টাইমে রাতের বেলা হলেই আসলে বেশি ডাকে, দিনের বেলা এগুলো ঘুমায়, রাতের বেলা হচ্ছে ডাকাডাকি করে। সো ওয়েল, আপনারা যদি তাহলে আমাদের স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি হতে চান, তাহলে আমাদের এখানে এই নাম্বারটাতে কল করতে পারেন বা আমাদের পেজে টেক্সট করতে পারেন, আর সেখানে আপনি সব ইনফরমেশনগুলো জেনে নিতে পারেন। আর আমাদের লাইভ ক্লাসগুলো করার জন্য শুক্রবার লাইক মানডে বাদে বাকি সব দিনই লাইভ ক্লাস হবে, যদি না কারেন্ট না যায়। সো এই জন্য কী করতে হবে, লাইভ ক্লাসের টাইম যখন হবে তখনই চলে আসবেন। আর এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল, যেটার নাম একদমই সেম, 1 মিনিট ইংলিশ উইথ মি, সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেখানে অনেক নতুন ভিডিওস দেওয়া হয় এবং এই পেজেও অনেক নতুন নতুন ভিডিওস আপলোড করা হয়। সো আপনারা যদি শর্ট ভিডিওসগুলো ফলো করে থাকেন, লাইভ ক্লাসগুলোকে ফলো করেন, দেন ইউ উইল বি এবল টু ইমপ্রুভ ইউর ইংলিশ ওয়াচ, অ্যান্ড আই বিলিভ দ্যাট। সো মাহমুদ আলম সেট, কবে কবে এই ক্লাস হবে ভারতীয় সময় জানাবেন একটু। সো আই গেস আমাদের ইন্ডিয়ান টাইমটা হচ্ছে কি লাইক হাফ অ্যান আওয়ার ডিফারেন্স আছে জাস্ট। তো আমাদের ক্লাসটা যদি 10টায় হয়, তাহলে আপনাদের ওইখানে আই গেস 9:30 বা 10:30 হবে। তো আধা ঘন্টা আগে না পরে, আই ক্যানট রিমেম্বার ইট প্রপারলি, সো আই ক্যান ফাইন্ড ইট আউট অ্যান্ড লেট ইউ নো লেটার in our comment section, or if you text me in the page, then I can also reply that. So well everyone, yeah, thank you so much Tawhid Hassan, you said break a leg for your explanation. Thank you so much.
I hope I'll be able to cut a good figure, but that actually depends because I don't know how the question will be. So well everyone, that's all for today. I hope you've enjoyed the live class. I hope you came to learn something new. So stay blessed. I hope to see you all in another class. Till then, take care and Allah Hafiz. Bye bye.